হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর তোমাদের? আমাকে শুনতে পারছো কিনা ঠিক মতো একটু কনফার্ম করো তো। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তোমরা জয়েন করেছো, মেহজাবিন জয়েন করছে, মুন্না, তারপরে মুমতাইন্না, মীরা, তাশরিফা, তারপরে তুফাইল। তোমরা জয়েন করেছো। ওকে, জি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ তাশরিফা। কি খবর তোমাদের? ওকে, ওয়ালাইকুম আসসালাম তাশরিফা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো জানাও তাশরিফা। তারপরে মুন্না, ওয়ালাইকুম আসসালাম মুন্না। হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো জানাও। তারপরে মেহজাবিন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন, কি খবর তোমাদের? ওকে আলহামদুলিল্লাহ ভালো আছো জানাচ্ছো। আমি তোমাদেরকে গ্রুপে মেসেজ দিয়েছিলাম যে সবাই যেন জয়েন করে। তারপরও দেখা যায় আজকে 7 জন, মানে আমি ছাড়া 6 জন তোমরা আছো। আর একটু প্রত্যাশা করছিলাম, ওকে মুন্নাও ভালো আছে বললো। আমি আর একটু প্রত্যাশা করছিলাম যে আমি যতটুকু জানি তোমাদের স্টুডেন্ট আরো বেশি আছে। তো যেই চ্যাপ্টার যেটা বিশ্ব সভ্যতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এবং আমি তোমাদেরকে গতদিন ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টারের উপরে। ওকে মেহজাবিন ভালো আছে বললো, এবং বলছিলাম যে হচ্ছে এই চ্যাপ্টারটা তুমি যে কোনো কিছু বিষয়ে যদি জানতে চাও, অথবা যদি হচ্ছে এই যে পৃথিবীর একটি আবর্তন হয়েছে শুরু থেকে এখন পর্যন্ত, পৃথিবী কোন দিকে যাচ্ছে, কিংবা আমরা যে মানুষ, আমাদের তো একটা ইতিহাস আছে তাই না? তো এই সভ্যতাগুলো পড়লে আসলে খুবই ভালো লাগে, বুঝতে পারছো? এজন্য হচ্ছে আমাদের পরীক্ষার পাশাপাশি এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে আজকে আমাদের এই অধ্যায়ে হচ্ছে লাস্ট ক্লাস। সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে সবাইকে আমি জয়েন করতে বলছিলাম যে আমরা যেন হচ্ছে পুরো অধ্যায়ে যে বাকি টপিক গুলো আছে সেগুলো কাভার করে যেন এই অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রিপারেশনটা আজকেই আমরা নিয়ে নিতে পারি আর কি, সেজন্য সবাইকে জয়েন করতে বলছিলাম। যাক, তোমরা যারা জয়েন করছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তা তাবাসসুম, তুবা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানাও আমাকে একটু। আহ আর হচ্ছে তোমাদের যদি পরিচিত থেকে থাকে তাহলে হচ্ছে একটু জানাও আর কি, যে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এবং সবাই যেন ক্লাসে চলে আসে, হ্যাঁ এটা একটু জানাও। এবং আমরা খুব দ্রুত শুরু করে দিব ক্লাসটা, কারণ এই ক্লাসে হচ্ছে আমাদের হচ্ছে আজকে এই অধ্যায়টি শেষ করতে হবে। একই সাথে হচ্ছে এই অধ্যায়ের উপরে আমরা কিভাবে পরীক্ষার প্রিপারেশন নিব সেই পূর্ণাঙ্গ একটি গাইডলাইন তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু একটু জটিল। ইতিহাসের প্রত্যেকটা বিষয় কিন্তু একটু জটিল, হ্যাঁ। স্যার আপনি কি আর ভূগোল নিবেন না? হ্যাঁ আমি ভূগোল নিব মেহজাবিন, অবশ্যই ভূগোল নিব, প্রত্যেকটি ক্লাসে নিব। ভূগোল ক্লাসগুলো মাঝখানে বোধ হয় আমাদের মনিরা ম্যাম নিয়েছেন, আমিও নিব, হ্যাঁ টেনশনের কিছু নেই। আর যদি কোনো কারণে দেখো যে রুটিনে ভূগোল ক্লাস হচ্ছে না, বা অন্য কোনো ক্লাস যদি মনে হয় তোমাদের হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা হচ্ছে জানিও আর কি, হ্যাঁ তোমাদের গ্রুপে জানিও যে এই ক্লাসটা আমাদের বাকি আছে। ঠিক আছে, তখন আমরা আমরা তো অবশ্যই নিজে থেকে সবকিছু কভার করব। এবং তোমরা হয়তো কোনো নোটিশ পেয়েছো, অথবা না পেয়ে থাকলে খুব শীঘ্রই পাবা, যে আমরা হচ্ছে যেগুলা পড়িয়েছি সেগুলো কভার করব, বুঝতে পারছো? এরকম হচ্ছে আমরা রিপিট ক্লাসের ব্যবস্থা করছি, ডিরেক্টলি এক্সাম ফোকাস করে আর কি। তুমি যেন প্রত্যেকটা অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলেই যেটা কভার করতে পারো, এইরকম হচ্ছে আমরা শীঘ্রই ক্লাস শুরু করব। আমি জানি না তোমরা এখনো অ্যানাউন্সটা পাইছো কিনা, না পাইলে পেয়ে থাকবা শীঘ্রই, ঠিক আছে? তো কোনো অধ্যায় যদি মিসিং থাকে সেটা টেনশনের কোনো কিছু নাই। আচ্ছা, কে বললো হচ্ছে তাশরিফা বলতেছিল এই অধ্যায়টা নাই? হ্যাঁ তাশরিফা, তোমার যদি মানে বিশ্ব সভ্যতার অধ্যায়টি না থেকে থাকে, আমি তারপরও তোমাকে বলবো যে এই অধ্যায়টি তুমি ক্লাস করো। কেন করো? প্রথমত হচ্ছে আজকে আমরা একদম পয়েন্ট প্রত্যেকটা একবারে পাই টু পাই পড়াবো না, জাস্ট একটা যে সভ্যতাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পড়াবো আর কি। তো সেক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি হচ্ছে এই যে আমাদের যে আবর্তন, আমরা যে সেই, অর্থাৎ আমরা বলতে মানুষ সভ্যতা, মানুষের কথা আমি বলছি, যে মানুষদের হচ্ছে সেই আদিম যুগে হচ্ছে বনে জঙ্গলে বসবাস করত। মানুষে হচ্ছে কিছুই, আহ, আজকের যে পৃথিবী, এই পৃথিবীর কোনো কিছুই তারা জানতো না। সেখান থেকে যে এই যে মানুষের একটা সভ্যতার আবর্তনের মাধ্যমে আজকের পর্যন্ত পৃথিবী আসছে, ঠিক আছে? এই যে একটি ধারাবাহিকতা, এইটা আসলে যে মানুষ হিউম্যান বিইং হিসাবে আমাদের প্রত্যেকের জানা জরুরি, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমি তাশরিফাকে বলবো তোমার হাতে যদি সময় থাকে, যদি অন্য কোনো কাজ থাকে বা এর থেকে অন্য কোনো টপিক পড়ার থাকে, তাহলে অবশ্যই পড়ো, কিন্তু যদি সময় থাকে তাহলে অবশ্যই ক্লাসটি করো, কারণ এটি তোমার
জীবনের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা তোমার অবশ্যই কাজে আসবে, বুঝতে পারছো? তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের কথা বলো, লাইক হচ্ছে কলেজ কলেজ এডমিশন, যদি তোমরা যদি এসএসসির পরে যদি খুব বড় কোনো কলেজে ভর্তি হইতে চাও, লাইক হচ্ছে ধরো হচ্ছে মেয়েদের জন্য কয়েকটা কলেজ আছে, ছেলেদের জন্য কিছু কলেজ, স্পেশাল কলেজ, এগুলোতে এডমিশন দিয়ে ভর্তি হইতে হয়, ঠিক আছে? তো এগুলাতে যদি তোমরা কম্পিট করতে চাও তাহলে হচ্ছে তোমাদের এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এর পাশাপাশি হচ্ছে তোমরা যারা হচ্ছে সবাই তো এসএসসি এইচএসসি র পরে হচ্ছে তোমরা সবাই কেউ মেডিকেল এডমিশন, বিভিন্ন জায়গাতে তোমরা এডমিশন দিবা, তাই না? তো সেক্ষেত্রে ওই জায়গাতেও তোমাদের প্রশ্নগুলো আসবে, এজন্য বেসিকটা ক্লিয়ার করতে পারো, হ্যাঁ। আচ্ছা, মেহজাবিন বলতেছিল যে ইতিহাস 7, 8 এবং 10 চাই প্লিজ। ওকে, ওকে মেহজাবিন, আমি তো বলে দিলাম যেগুলোই তোমাদের প্রয়োজন তোমরা গ্রুপে বলে রাখো আর কি। কারণ হচ্ছে আমরা তো হচ্ছে সবাই মিলে হচ্ছে আমাদের এখানে ম্যানেজমেন্টে যারা আছেন ওনারা হচ্ছে রুটিন তৈরি করেন। তো তো আমরাও জানাবো তোমাদের যে যেগুলা ডিমান্ড গুলো আছে সেগুলো আমরা নিশ্চয়ই ম্যানেজমেন্টকে, তারা হচ্ছে যারা হচ্ছে এগুলা ডিজাইন করেন, ক্লাস ডিজাইন করেন, তাদেরকে জানাবো। একই সাথে তোমরাও গ্রুপে মেসেজ দিয়ে রাখো যে আমাদের এই এই অধ্যায়ের এই চ্যাপ্টার গুলো আমাদের দরকার, এই বিষয়গুলো তোমরা বলে রাখিও আর কি, ঠিক আছে? তো টেনশনের কিছু নেই, ঠিক আছে? যেটাই আসবে, যাদের দরকার হবে আমি অবশ্যই ক্লাস নেবো, ঠিক আছে? চলো, আমি তাহলে যাই। মুন্না কি বলছিল? ওয়ান শর্ট ক্লাস নেবেন? হ্যাঁ, ওয়ান শর্ট ক্লাস নিব শীঘ্রই। ওয়ান ক্লাস আজকের যেটা সেটা হচ্ছে, আমি যে লাস্ট ক্লাস তোমাদের নিছিলাম বিশ্ব সভ্যতার উপরে, ওখানে হচ্ছে পুরা অধ্যায়টা আমি কভার করি নাই, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে বাকিটুকু কাভার ছিল, বাকি ছিল, আমি বলছিলাম আরেকটা ক্লাসে কভার করব। তো সেটা হচ্ছে আমি আজকে কভার করব। কভার করে হচ্ছে তোমাদের জন্য একটা শর্ট নোট আমি রেডি করছি আজকে, পাওয়ার পয়েন্ট আমি দেখাবো। যে পুরো অধ্যায়ের উপর একটা শর্ট নোট আছে যেখান থেকে বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকবে, এবং সেই কনসেপ্ট অনুযায়ী তোমরা এমসিকিউ বলো, সিকিউ বলো বা এসকিউ বলো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? এমন না? আচ্ছা মেহজাবিন, আরেকবার বলো স্যার, আপনি এসএসসি তে কি নিছেন? আমি প্রশ্নটা বুঝি নাই ঠিক মেহজাবিন, মানে আমি এসএসসি তে কি নিছি, মানে ও, মানে আমার নিজের পড়াশোনার কথা বলছো? হ্যাঁ, আমি হচ্ছে এসএসসি তে হচ্ছে আমি টেকনিক্যালে পড়াশোনা করছি। সেক্ষেত্রে হচ্ছে ওখানে কম্বাইন ছিল আর কি, সায়েন্সের কিছু সাবজেক্ট ছিল, আবার হচ্ছে আর্টস এর কিছু সাবজেক্ট ছিল, প্লাস টেকনিক্যালের কিছু সাবজেক্ট ছিল আর কি, হ্যাঁ। তো ওভারঅল একটা কম্বিনেশন ছিল, এই আর কি, সবকিছু মিলাই আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো আমরা যদি দেখি, ওকে আনিকা, একটু দেরি করে আসছো তুমি। স্যার আমাদের হচ্ছে না, তুমি তো সময় মতোই আসছো, দেরি করে মেসেজ, সমস্যা নাই। আচ্ছা, ওকে, 2, 6, 4, 6, 8, 9 অধ্যায় আছে, ঠিক আছে? যেগুলা আছে সেগুলা তো এখান থেকে কয়েকটা মানে কভার হয়েছে। যদি বাকি থেকে থাকে ইসরাত জাহান অনিকা, তাহলে জানিও, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের যে কাঙ্ক্ষিত ক্লাস। সেই যে ক্লাসটা আমরা যদি, স্লাইডটা আমি আজকে হচ্ছে তোমাদেরকে অন্যদিন বই থেকে ডিরেক্টলি পড়াই, আজকে বই থেকে পড়াচ্ছি না, আমি স্লাইডটা শেয়ার দিচ্ছি, হ্যাঁ। স্লাইডটা শেয়ার দিয়ে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আহ তোমাদের জন্য হচ্ছে স্লাইডে হচ্ছে আমরা পুরো অধ্যায়ের হচ্ছে একটা ওভারভিউ দিব, এবং একই সাথে হচ্ছে তোমাদের যে বিষয়গুলো, যে টপিক, যে কয়েকটা সভ্যতা বাকি ছিল সেটা হচ্ছে আমরা কভার করব। এবং তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ লেকচার শিট আমি রেডি করছি, ওইটা হচ্ছে ক্লাস শেষে তোমাদেরকে ওয়েবসাইটও দিয়ে দেওয়া হবে, প্লাস তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। তো ওই লেকচার শিটে হচ্ছে পুরা অধ্যায়ের একটা সুন্দর একটা নোট আছে, শর্ট নোট আছে, প্লাস অনেকগুলো প্রশ্ন আছে, হ্যাঁ। প্রায় হচ্ছে তোমার 100টা এমসিকিউ আছে, গুরুত্বপূর্ণ যেগুলা, এগুলা কভার করলে আশা করি তোমাদের মনে থাকবে। একই সাথে হচ্ছে প্রত্যেকটা সভ্যতার সাথে যে রিলেভেন্ট কিছু আইকন আছে, লাইক হচ্ছে একটি সভ্যতায় দেখা গেল তারা হচ্ছে তোমার কিসে অনেক ভূমিকা রাখছে, ধরো তারা হচ্ছে আইন প্রণয়নে ভূমিকা রাখেছে, ঠিক আছে? অথবা ধরো রাজনীতিতে তারা ভূমিকা রেখেছে, কেউ হচ্ছে দেখা যায় লিখন লিখন পদ্ধতি আবিষ্কার করেছে, হ্যাঁ। তো এই যে এরকম স্পেসিফিক বিভিন্ন সভ্যতার সাথে যেই আইকন গুলা রিলেভেন্ট আছে, আমি সেগুলোও দিয়েছি যেন তোমরা চাইলে ইজিলি মনে রাখতে পারো, ঠিক আছে? চলো তাহলে আমরা আজকের যেটা বলছিলাম যে আজকে হচ্ছে এইটা তোমাদের হচ্ছে দ্বিতীয় লেকচার, হ্যাঁ, বিশ্ব সভ্যতার উপরে। আচ্ছা, এখন দেখো আমি শুরুতেই হচ্ছে তোমাদের যে এই অধ্যায় বিশ্ব সভ্যতা, যেহেতু পুরো পৃথিবীতে যতগুলো সভ্যতা ছিল
অথবা তোমাদের যে বই যেটা যেখানে সেকেন্ড অধ্যায় আছে, এখানে যতগুলো সভ্যতা আছে সেই সভ্যতাকে আমি একটা জায়গায় নিয়ে আসছি। তোমরা নিশ্চয়ই আমার স্লাইড স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করো, বা এখানে যে লেখাগুলো আছে সেগুলোও তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা ওইটাও আমাকে একটু কনফার্ম করে, ঠিক আছে? আহ ওকে ওকে, ঠিক আছে মুন্না, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু দেখতে পাচ্ছ, আই থিঙ্ক তোমাদের আসলে ভালো করে কাজ করতে পারবে। দেখো, আমরা প্রথম ক্যাটাগরি নামে একটা কি আছে ওইটাতে তোমরা একটু দেখো। তো ক্যাটাগরি যেটা আছে ওখানে হচ্ছে একটা মিনিট, আমি যদি একটু অ্যানোটেশনটা অন করতে বলে একটু ভালো হইতো। আচ্ছা, উম আচ্ছা, দেখো যে ক্যাটাগরি নামে যে একটা কলাম আছে ওখানে দেখো আমরা পুরো সভ্যতাটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, বুঝছো? তিনটা ক্যাটাগরি, পৃথিবীতে যতগুলো সভ্যতা ছিল সবগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে নদী ভিত্তিক কিছু সভ্যতা ছিল, অর্থাৎ নদীর পাড়ে, নদীর আশপাশে কিংবা নদীকে কেন্দ্র করে যে কিছু সভ্যতা গড়ে উঠেছিল তাদেরকে আমরা একটা ক্যাটাগরিতে নিয়ে আসছি। এটা তোমাদের বইতে এরকম আলাদা ক্যাটাগরি নাই আর কি, আমি একটু ঘাটাঘাটি করে তৈরি করেছি তোমাদের জন্য। সেকেন্ড হচ্ছে ইউরোপ যে একটা মহাদেশ আছে, ইউরোপ কেন্দ্রিক কিছু সভ্যতা গড়ে উঠেছে, সেগুলোকে আমরা আরেকটা সেকেন্ড ক্যাটাগরিতে নিয়ে আসছি। থার্ড হচ্ছে আমেরিকা কেন্দ্রিক কিছু সভ্যতা আছে, সেগুলোকে আমরা আরেকটা ক্যাটাগরিতে নিয়ে আসছি, ঠিক আছে? এখন দেখো, নদী ভিত্তিক যে সভ্যতাগুলো আছে সেগুলা হচ্ছে কোন কোন সভ্যতা: মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং মিশরীয় সভ্যতা, এবং চৈনিক মানে চাইনিজ সভ্যতাটাও আছে আর কি এখানে। তো নদীভিত্তিক সভ্যতাগুলোর মেসোপটেমীয়, সিন্ধু এবং মিশরীয়, এই তিনটা কিন্তু আমরা গতদিন পড়েছি, তাই না? ঠিক আছে, এগুলার শর্ট নোট এখানে দেওয়া আছে। দেখো, অবস্থান ছিল মেসোপটেমিয়া ছিল ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে ছিল। ওইটার হচ্ছে সময়কাল ছিল 500 খ্রিস্টপূর্ব, 5000 খ্রিস্টপূর্বাব্দে থেকে সূচনা হয়েছিল। সিন্ধু ছিল সিন্ধু নদীর তীরে, আমরা দেখছিলাম এটা পাকিস্তানের ওই আশপাশে আছে। তারপর হচ্ছে মিশরীয় সভ্যতা নীল নদের তীরে আছে, ওইটার সময়কালও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা পড়বো হচ্ছে চাইনিজ সভ্যতা থেকে। হ্যাঁ, আজকে আমাদের মূল পড়াটা শুরু হবে। কিন্তু এই চাইনিজ সভ্যতাও কি, এটাও নদীভিত্তিক সভ্যতার মধ্যেই পড়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে ইউরোপীয় সভ্যতার মধ্যে যে ক্যাটাগরিটা আছে ওখানে আছে হচ্ছে গ্রিক সভ্যতা এবং হচ্ছে রোমান সভ্যতা। গ্রিক সভ্যতার অবস্থান যদি আমরা দেখি সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। ওইটার সময়কালটা দেখতে পাচ্ছ তোমরা, খ্রিস্টপূর্ব 3000 থেকে 1100, 11,000, হ্যাঁ 1100, 1100 অব্দ পর্যন্ত আর কি। আচ্ছা, তারপর হচ্ছে রোমান যে সভ্যতা ওইটাও কি ইউরোপীয় একটি সভ্যতা, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে টাইবার নদীর তীরে ছিল, এবং ওখানে হচ্ছে সময়কালটা ছিল খ্রিস্টপূর্ব 700 থেকে 400, কত 476 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যদি আমেরিকান সভ্যতায় আসো, আমেরিকা যে একটি মহাদেশ আছে বা আমেরিকান যে একটি সিভিলাইজেশন আছে, আমেরিকান সিভিলাইজেশনকে কেন্দ্র করে তিনটি সভ্যতা গড়ে ওঠে। একটা হচ্ছে মায়া, ইনকা, আরেকটা হচ্ছে অ্যাজটেক, ঠিক আছে? আমরা ডিটেলসে পরে পড়ব। এখন আমি তোমাদের কাছে একটি প্রশ্ন প্রথমে রাখবো, সেই প্রশ্নটা হচ্ছে স্ক্রিন বড় করব আরো। আচ্ছা মেহজাবিন, এখানে তো স্ক্রিনটা আসলে বড় করা যাবে না, একটু দেখো আর কি, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব ক্লাস শেষে আর কি, টেনশনের কিছু নেই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে তোমরা সবাই একটু বলো যে এই যে দ্বিতীয় অধ্যায় অথবা পুরো পৃথিবীর সভ্যতাগুলা নিয়ে যে আলোচনা করা হয়েছে, এখানে টোটাল কয়টা সভ্যতা আছে তোমরা একটু বলো তো, কয়টা সভ্যতা আছে? টোটাল কয়টি সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে, এরকম যদি তোমাদেরকে এমসিকিউ আসে তোমরা কি উত্তর দেবা? মেজাবিন হ্যাঁ 9টা বললো। বাকিদের কাছে কি বলো তো, বাকিরাও একটু বলো, আর কে কে উত্তর দিবা? কয়টি সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে? তাশরিফাও উত্তর দিল। ওকে, আর কে বলবে? বাকিরা কে আছো? সবাই কিন্তু রেসপন্স করতে হবে বাবা, না হলে তো বুঝবো না তোমরা ক্লাস করছো নাকি ঘুমাচ্ছ নাকি খাওয়া দাওয়া করছো নাকি আবার ফেসবুকিং করছো। হ্যাঁ, বাকিরা কই? সবাইকে উত্তর দিতে হবে। ইসরা জাহান, মুন্না, তারপরে হচ্ছে তাবাসসুম, তোমাদের কি খবর? ওকে, ইসরা জাহান তো ইসরাদের উত্তরটা হয় নাই, আর একটু ভালো করে গুনে বলো, হ্যাঁ। ওকে, তারপরে ওকে,
আচ্ছা, 9টা বলছে অধিকাংশই, 9টা যারা বলছো তাদেরটা ঠিক আছে, আর 7টা বলছো হচ্ছে কে, ইসরা জাহান বলছো, আনিকা বলছো, 7টা হবে না, এখানে 9টা। তো হ্যাঁ, তুমি গণো, এখানে তো দেখা যায় সভ্যতার নামগুলা গণো, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আরেকটা প্রশ্ন করি যে নদী ভিত্তিক কয়টা সভ্যতা ছিল, সেটা হচ্ছে 4টা। ঠিক আছে, মেসোপটেমীয়, সিন্ধু এবং মিশরী এবং চাইনিক, চৈনিক সভ্যতা অথবা চাইনিজ সভ্যতা আর কি, এই 4টা। ইউরোপীয় সভ্যতা হচ্ছে 2টা, গ্রিক এবং রোমান। আমেরিকান সভ্যতা হচ্ছে 3টা, ঠিক আছে, মায়া, ইনকা এবং এজটেক। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ তোমাদের রেসপন্স করার জন্য। এখন আমরা চলে যাই আমাদের গত ক্লাসে যে পরবর্তী যেটা ছিল, অর্থাৎ আমরা 3টা সভ্যতা কভার করছিলাম, মেসোপটেমীয়, সিন্ধু এবং মিশরী। এরপর হচ্ছে চৈনিক সভ্যতা, আমরা চৈনিক থেকে পড়া শুরু করব আমাদের পরের ক্লাসটা, আজকের ক্লাস থেকে। আমি হচ্ছে পুরো সভ্যতার অথবা দ্বিতীয় অধ্যায়ের পুরো একটা ওভারভিউ তোমাদের ফার্স্ট পেজে দিলাম আর কি, যে একটা তোমাদের যেন একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, ঠিক আছে। এখন দেখো, আমরা চৈনিক সভ্যতাতে যদি আসি, চৈনিক সভ্যতার অবস্থানটা যদি তোমরা একটু দেখো, অবস্থানটা হচ্ছে কোথায়, হুয়াংহু নদীর তীরে, বর্তমান হচ্ছে বর্তমান চীন। ঠিক আছে, হুয়াংহু নদীর তীরে বর্তমান চীন আছে, হ্যাঁ। আচ্ছা, হুয়াংহু নদী, আহ চীনের দুঃখ নামে একটা কথা আছে। চীনের দুঃখ কোন নদীকে বলা হয় তোমরা কি জানো? চীনের দুঃখ হুয়াং, মানে এখানে যে চৈনিক সভ্যতা, এটার অবস্থানটা হচ্ছে হুয়াংহু নদীর তীরে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা সময়কাল হচ্ছে আনুমানিক, এটা হচ্ছে ওরকম স্পষ্ট তথ্য পাওয়া যায় না, এটা আনুমানিক একটা খ্রিস্টপূর্ব 2000 থেকে 1000 অব্দে, ঠিক আছে। শাও ও চৌ রাজবংশ কাল, 2টা রাজবংশ পাওয়া যায় ইতিহাসে। একটা বংশ ছিল শাও রাজবংশ আর একটা ছিল চৌ রাজবংশ। এই 2টি রাজবংশের সময়কালকে মোটামুটি চৈনিক সভ্যতার সময় ধরা হয়। আমাদের বইতে অথবা স্পষ্ট করে এটার সময়কাল না, আমরা একটা আনুমানিক সময়কাল ধরে নিলাম 2000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে না, 2000 খ্রিস্টপূর্ব থেকে 1000 অব্দ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তারপরে তাদের কিছু অবদান আছে, অবদানটা পড়ার আগে আমরা বৈশিষ্ট্যতে যাই। এই যে এখানে বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ, চৈনিক সভ্যতার কিছু বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা দেখো যে হুয়াংহু নদীর উর্বর উপত্যকায় কৃষিভিত্তিক সমাজ, ঠিক আছে। চীনরা হচ্ছে তাদেরও কৃষিভিত্তিক করে উঠেছে। আমরা যদি একটি সহজ কি ধরি, সহজ যদি একটি বৈশিষ্ট্য ধরি, অর্থাৎ নদী কেন্দ্রিক যে 4টি সভ্যতা গড়ে উঠেছে, তারা প্রত্যেকেই সবাই প্রায় কি কৃষির সাথে সংশ্লিষ্ট ছিল। এটা আমাদের একটা কমন আইডিয়া, আমরা বলে রাখলাম আর কি, ঠিক আছে। তো চৈনিক সভ্যতারও কৃষির সাথে ছিল। তারপরে হুয়াংহু নদীর ভয়াবহ বন্যা থেকে বাঁচার উপায় উদ্ভাবন তারা করছিল। লিখন পদ্ধতি, মাছ ধরা, সঙ্গীত, পশুপালন, রেশম চাষ, এগুলাও তারা করছিল, ঠিক আছে। হুয়াংতি, হুয়াংতি, এটার ইংরেজিটা হচ্ছে ইয়েলো এম্পেরর, প্রথম শাসক হিসেবে পরিচিত হন। আমাদের যদি প্রশ্ন আসে যে চৈনিক সভ্যতার প্রথম শাসক কে ছিলেন, কে, তার নাম কি, হুয়াংতি, ঠিক আছে। আচ্ছা, ধর্মে ইয়াংউ, ইয়াংউ পুরুষ শক্তি এবং ইন নারী শক্তির ধারণা প্রচলিত ছিল, অর্থাৎ তারা ধর্মের মধ্যে তারা হচ্ছে পুরুষদেরকে পুরুষ শক্তিকে ইয়াংউ বলতো এবং নারী শক্তিকে ইন বলতো আর কি, ঠিক আছে। তারপরে পুরোহিতরা জ্যোতির্বিদ্যা, গণিত এবং ক্যালেন্ডার তৈরিতে অবদান তারা রেখেছে, এটা ছিল তাদের বৈশিষ্ট্য। আমরা যদি একটু বামে আসি, এখানে তাদের অবদান আসে, দেখো তাদের স্পেসিফিক অবদান যদি আমরা দেখি, এখানে যে বৈশিষ্ট্য আমরা যেগুলো দেখলাম, এখানে অনেকগুলা বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য সভ্যতার মধ্যেও ছিল। যেমন সিন্ধুরা, ওরাও কৃষি কাজের সাথে ছিল, বাকি সবাই কৃষির সাথে ছিল, কিন্তু স্পেসিফিকলি এই চৈনিকদের বা চাইনিজদের অবদান যদি আমরা খুঁজি, সেখানে আমরা পাবো তারা রেশম চাষে পারদর্শী ছিল, বা রেশম চাষ এবং চীনামাটির পাত্র নির্মাণে তারা বিশ্ববিখ্যাত, বিখ্যাত ছিল। তারপরে কাগজ, কম্পাস, তারপরে গান পাউডারে প্রাথমিক ধারণা, চীনের অবদান, বুঝতে পারছেন, অর্থাৎ এই বিষয়গুলো ছিল স্পেসিফিকলি চীনের অবদান, ঠিক আছে। তো এই ছিল আমাদের চীন সম্পর্কে একটি ওভারভিউ। গান পাউডারটা হচ্ছে, আমি একটু কনফার্ম হয়ে তোমাদেরকে বলবো আর কি, ঠিক আছে। গান পাউডারটা সম্ভবত হচ্ছে যেমন এখন হচ্ছে, আচ্ছা আমি কনফার্ম হই তোমাদের ক্লাস শেষে তোমাদের গ্রুপে বলে দেবো, ঠিক আছে। এখন আমি আন্দাজে উত্তর না দিই, ঠিক আছে। আচ্ছা, মেহজাবিনের প্রশ্ন ছিল গান পাউডারের প্রাথমিক, গান পাউডার মানেটা কি, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আমরা চৈনিক সভ্যতা নিয়ে পড়লাম। এখন চৈনিকের উপরে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, যেমন মেহজাবের একটা প্রশ্ন আমরা উত্তর শেষে দিব, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাবাসসুম,
গান পাউডার কি? ওকে, তাহলে তোমরা দুইজনের উত্তর যে গান পাউডার, আমি হচ্ছে তাবাসসুমও সেম প্রশ্ন করছে গান পাউডারটা। আমি হচ্ছে আচ্ছা, আমি একটু, আমাকে 1 মিনিট সময় দাও, আমি এখনই জেনে নেই গান পাউডার বলতে কি বোঝায়। হ্যাঁ, গান পাউডার বলতে কি বোঝায় আমি এখনই একটু জেনে নিচ্ছি, আমাকে একটু সময় দাও তোমরা। আচ্ছা, বাকিদের আর কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু বলো। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও একটু বলো, হ্যাঁ। আর গান পাউডারটা আমরা এখন এই জেনে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি যেটা বলতে নিছিলাম যে এখন যে আমরা হচ্ছে বন্দুকের বিভিন্ন আমরা যে গান বলতে বন্দুক তো আমরা বুঝি না, এটা যে ইউজ করি বা এটার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের গুলি বা অনেক এলিমেন্ট ইউজ করা হয়। তো গান পাউডারটা ছিল এক ধরনের রাসায়নিক মিশ্রণ আর কি, বুঝতে পারছো? দ্রুত গ্যাস উৎপন্ন করে এবং বিস্ফোরণ ঘটায়। অর্থাৎ আমরা এই মুহূর্তে যদি আমাদের হচ্ছে কি দেখি, হ্যাঁ, এখন যে বিভিন্ন অস্ত্র যেগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন বাহিনীরা ইউজ করে, যেমন ধরো বন্দুক, এয়ারগান, আরো যারা যারা আছে, ওরা হচ্ছে কি ডিরেক্টলি গুলি ইউজ করে, বুঝতে পারছো? কিন্তু ওই সময়টা হচ্ছে ছিল, তারা হচ্ছে এই যে গুলি যেখান থেকে আবিষ্কার হয়েছে, এই যে গুলিটা হচ্ছে ফায়ার করলে হচ্ছে গুলিটা অনেক দূরে যায়, ঠিক আছে? ওইটার জন্য একটা ওই সময় একটা পাউডার তারা আবিষ্কার করছিল, যেখানে রাসায়নিক কি সংমিশ্রণ ছিল, যে দুইটাকে এক জায়গায় করলে ওখানে হচ্ছে বিস্ফোরণ ঘটতো অথবা গ্যাসের উৎপন্ন হইতো আর কি। এটাই মূলত গান পাউডার। ওকে। আচ্ছা, আর কোনো প্রশ্ন তোমাদের আছে কিনা একটু বলো। স্যার, পিকিং ম্যান বলতে কি বোঝায়? পিকিং ম্যান, পিকিং ম্যান কি এখানে আছিল? এখানে কি ছিল পিকিং ম্যান কোথাও? পিকিং ম্যান। আচ্ছা, আমি হচ্ছে একটু টেকনিক্যাল সমস্যাতে পড়ছিলাম, ওইটা হচ্ছে একটু দেখছিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, তোমরা হচ্ছে গান পাউডার আসলে বইয়ে দেখছি না। আচ্ছা, বইয়ে হচ্ছে আহ আমরা হচ্ছে এই যে ধরো তোমাদের শুরুতে যে দেখাইলাম যেটা, যে সবগুলো শব্দতে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করছি, এটাও কিন্তু বইতে নাই, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমরা হচ্ছে তোমাদের বই সহ আর আদার সোর্স থেকে এইভাবে বানাইছি আর কি, বুঝতে পারছো? এজন্য হচ্ছে মূলত আছে, বাট বইয়ে যেটা আছে সেটা মিসিং হয়েছে কিনা সেটা একটু দেখি আর কি, ঠিক আছে? আচ্ছা, পলল বলতে কেউ যায়, পলল হচ্ছে তাসরিফার প্রশ্ন হচ্ছে পলল, পলল হচ্ছে এক ধরনের পলি মাটি আর কি। ধরো নদীর আশপাশে পলি মাটি হয় না, যে মাটিটা ধরো কৃষি কাজের জন্য খুব উপযোগী বা নরম থাকে, তুলতুলে মাটি থাকে এবং কৃষিকাজ বা চাষ করার অনেক উপযোগী আর কি, হ্যাঁ। তো ওই মাটির যে বৈশিষ্ট্যটা ওটাকে পলল বলা হয় আর কি, বুঝতে পারছো? আর পানখুই বলতে কি বোঝায়? পানখুই, আচ্ছা, পানখুই কি চৈনিক সভ্যতার মধ্যে পাইছো? পানখুই। আচ্ছা, তো পললটা হচ্ছে এই ধরনের কি সেই ধরো নদী যেগুলা থাকে, নদীদের হচ্ছে যে বৈশিষ্ট্যতা থাকে, এটা পলিমাটির এক ধরনের বৈশিষ্ট্য আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চৈনিকটা দেখলাম, এখন আমরা আসবো গ্রিক সভ্যতা, হ্যাঁ। আমরা নদী ভিত্তিক যে 4টি সভ্যতা ছিল, সেখানকার 3টি গত ক্লাসে পড়ছিলাম। আজকে হচ্ছে আমরা আরেকটা যেটা ছিল চৈনিক সভ্যতা, সেটা পড়ে ফেললাম। এখন আমরা আসলাম ইউরোপীয় সভ্যতায়। ইউরোপের মধ্যে 2টি সভ্যতা ছিল, একটা ছিল গ্রিক সভ্যতা, আর একটা ছিল কি রোমান সভ্যতা, ঠিক আছে? গ্রিক সভ্যতাটা যদি আমরা দেখি, যে গ্রিক সভ্যতার অবস্থানটা হচ্ছে কোথায়, যে ভূমধ্যসাগরের তীরে গ্রিস উপদ্বীপ ও ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ, এই জায়গাতে কি গ্রিক সভ্যতাটা অবস্থান করছে, ঠিক আছে? বর্তমান যে গ্রিস যেটাকে বলা হয় আর কি, ওই অংশটাকে গ্রিক সভ্যতা আর কি, ঠিক আছে? এটা সময়কাল ছিল মিনিয়ন এখানে এটাকে আবার 2টা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিনিয়ন সভ্যতা, যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 থেকে 1400 অব্দ পর্যন্ত ছিল। আরেকটা ছিল কি মাইসিনীয় সভ্যতা, এটা ছিল খ্রিস্টপূর্ব 16 থেকে 11 অব্দি পর্যন্ত আর কি। তার মানে আমরা দেখলাম যে গ্রিক সভ্যতার 2টি অংশ আছে, একটি অংশ হচ্ছে মিনিয়ন সভ্যতা, আর একটি অংশ হচ্ছে কি মাইসিনীয় সভ্যতা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গ্রিকরা হচ্ছে রাজনীতিতে সবচেয়ে বড় বেশি ভূমিকা রাখছে আর কি। যেমন তোমরা যদি হচ্ছে ওই যে রাষ্ট্রবিজ্ঞান অথবা হচ্ছে পৌরনীতির জনকটাকে খুঁজো, সেখানে জনক কে বলো তো একটু? হ্যাঁ, তো পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, এগুলা নিয়ে কারা কাজ করছে? এই গ্রিক দার্শনিকরাই কিন্তু কাজ করছে, যেখানে এরিস্টটলের নাম তোমরা পাবা, তারপরে প্লেটো আছে, হ্যাঁ।
এই যে সামনে আছে, দেখো আমাদের সামনে দর্শন এগুলো থেকে হতো, ঠিক আছে। তো রাজনীতিতে এই গ্রিকদের অবদান হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বলা চলে আর কি, ঠিক আছে। তো গ্রিসে হচ্ছে নগর রাষ্ট্র, সিটি স্টেটের পদ্ধতিটা ছিল, যেখানে এথেন্স এবং স্পার্টা, গ্রিসের যে বর্তমান রাজধানী এটা কিন্তু এখন পর্যন্ত এথেন্স, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে এই যে এথেন্সের যে রাজধানী, এটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর ইতিহাসে আর কি। এবং হচ্ছে তোমাদেরকে একটি পুরনো গুড নিউজ জানাই আর কি। তোমাদের হচ্ছে এই, আমি হচ্ছে এই বছরেই হচ্ছে এই যে গ্রিসের অ্যাথেন্সে ডেমোক্রেসি একটা প্রোগ্রাম হয়, ওখানে হচ্ছে ইনভাইটেশন পাইছিলাম আর কি, বুঝতে পারছো? যদিও যাইতে পারি নাই। এই যে তোমার গত 30 31শে সেপ্টেম্বর, না সেপ্টেম্বর তো 30 তারিখ ছিল। হ্যাঁ, 30 থেকে 1 2 3 এই 3 দিন, অক্টোবরের 3 তারিখ ছিল আর কি। ওখানে হচ্ছে ডেমোক্রেসি হচ্ছে একটা প্রোগ্রাম হয়, ডেমোক্রেসি প্রোগ্রামের আয়োজনে। তো এই যে অ্যাথেন্সটা কিন্তু পৃথিবীর ইতিহাস থেকে এখন পর্যন্ত বিখ্যাত, এবং তাদের সেই যে বিখ্যাত যে ব্যাপারটা এখনো তারা ধরে রেখেছে, বুঝতে পারছো? আরেকটা ছিল স্পার্টা। তো গ্রিক সভ্যতার মধ্যে দুটি নগর রাষ্ট্র ছিল, একটা ছিল অ্যাথেন্স, একটা ছিল স্পার্টা। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো যে এথেন্সে গণতন্ত্রের সূচনা হয়েছিল, সেখানে হচ্ছে সুলন, তারপরে পেরিক্লিস প্রমুখ, এরা হচ্ছে কি গণতন্ত্রের সূচনা করছিল এথেন্স, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সব কথায় আমি যদি তোমাদেরকে একটা শর্ট নোট এখানে এক্সট্রা দেই আর কি, যত সভ্যতা আছে এই রাজনীতিতে বা রাজনৈতিক ব্যবস্থায় বা রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে বেশি অবদান এই গ্রিকদেরই আছে আর কি, বুঝতে পারছো? এবং যে দর্শন যেটা আছে বা ফিলোসফি, তারপরে হচ্ছে এই টাইপের যে নলেজ যেগুলো আছে, ওইটা মূলত গ্রিসকে কেন্দ্র করে আর কি। ওইখানে সক্রেটিস বলো, প্লেটো বলো, অ্যারিস্টটল বলো, আরো অনেকেই আছে আর কি, ওখান থেকে মূলত জন্ম লাভ করেছিল তারা, ঠিক আছে। তারপরে দেখো যে গ্রিকরা শিক্ষা এবং সংস্কৃতিতে কি কি করছে, তারা ছিল নৈতিক ও রাজনৈতিক শিক্ষায় গুরুত্ব তারা দিয়েছিল আর কি। তোমার হচ্ছে এই যে দার্শনিক হচ্ছে এরিস্টটল বা প্লেটো, সক্রেটিস, ওদের ওই কত বছর আগে তারা, আজ থেকে কত, খ্রিস্টপূর্ব 300 অব্দের, 3000 অব্দে, ঠিক আছে। ওদের জন্ম ছিল বোধহয় 2000 সামথিং এই সময়টাতে, খ্রিস্ট মানে খ্রিস্টের জন্মের 2000 নাকি 1500 এই সময়টাতে হয়তো ওদের জন্ম আর কি, আর একটু কম হইতে পারে, কাছাকাছি সময় হবে আর কি। তো ওই তার মানে হচ্ছে আজ থেকে কত, প্রায় 2025 সাল না, এখন প্রায় 3000 বছর পূর্বের কথা আর কি। তো 3000 বছর পূর্বে এই যে গ্রিকের দার্শনিক যারা আছে, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, ওরা যে কথাগুলা বলে গেছে ওগুলা কিন্তু এখনো হুবহু মিলে যায়, বুঝতে পারছো? যেমন ধরো এরিস্টটল হচ্ছে যে ডেমোক্রেসি যেটা বা এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম যেটা, ও হচ্ছে ওইটাকে ডিনাই করে গেছে। ও বলে গেছিল যে এইটা আসলে যৌক্তিক না, এবং এরকম আছে যে সে বলছিল হচ্ছে যে তোমার হচ্ছে গণতন্ত্রটা হচ্ছে মূর্খদের শাসন, এই ধরনের একটা কথা বলছিল আর কি। তো এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই হচ্ছে দেখি আর কি, পৃথিবীর প্রেক্ষাপটে, বুঝতে পারছো? এই যেমন গণতন্ত্রকে নিয়ে হচ্ছে অনেক ধরনের বুলিয়া ওড়ানো হয় যে গণতন্ত্র খুবই ভালো, কিন্তু গণতন্ত্রকে কি হয়, গণতন্ত্রকে অনেকভাবে ম্যানিপুলেট করা হইতেছে, পৃথিবীতে অনেক কিছু করতেছে গণতন্ত্রকে কেন্দ্র করে। তো এই যে আজ থেকে প্রায় 3000, 3500 বা 2000 বছর পূর্বে ওরা যা বলে গেছিল, সেই কথাগুলো অনেক ক্ষেত্রে এখনো এরকম মিলে যাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এরকম হচ্ছে তারা নৈতিক শিক্ষা এবং রাজনৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই গ্রিসরা। তারপর হচ্ছে সাহিত্যে, সাহিত্যে হচ্ছে হুমারের, তারপর হুমারের ইলিয়ড ও ওডিসি, সাহিত্যের হচ্ছে ইলিয়ড ও ওডিসি, ওদের গুরুত্বপূর্ণ দুজন সাহিত্যিক আছে, ইলিয়ড এবং ওডিসি। হ্যাঁ, এবং না, অনেক বড় একজন সাহিত্যিক আছে, হুমার, ওর নামটা বোধহয় হুমার ডুটার সম্ভবত। এবং তার দুটি বড় সাহিত্য আছে, একটা হচ্ছে ইলিয়ড এবং আরেকটা হচ্ছে ওডিসি, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে নাট্যকার ছিল কে, ছিল হচ্ছে সোফোক্লিস এবং এসকাইলাস, এই বিখ্যাত দুজন নাট্যকারও তারা ছিল। তার মানে তাদের অবদান যদি আমরা দেখি, তারা রাজনীতিতে যেমন অবদান রাখছে, শিক্ষার ক্ষেত্রে অবদান রাখছে, সাহিত্যে অবদান রাখছে, নাটকেও তারা কি রাখছে, অবদান রেখেছে। তারপরে হচ্ছে দেখো তাদের আরো অবদান আছে, সেটা হচ্ছে স্পেসিফিকলি দর্শন এবং বিজ্ঞানে, ফিলোসফি এবং সায়েন্সে তাদের অবদানটা হচ্ছে, দার্শনিকদের মধ্যে ছিল সক্রেটিস, ছিল প্লেটো, ছিল এরিস্টটল, ছিল, বুঝতে পারছো? তো এই যে, এবং এরিস্টটলের অনেক সূত্র আমরা এখনো কিন্তু পড়ি, অনেক কিছুই আমরা এখনো ওই ওর সূত্র ধরে কিন্তু এখনো অনেক কিছুই পলিসি মেক হয়ে থাকে পৃথিবীতে আর কি। তারপরে বিজ্ঞানীদের মধ্যে হচ্ছে দেখো ইউক্লিডের জ্যামিতি, তারপরে পিথাগোরাস, তোমরা যে ম্যাথ যারা করো সম্ভবত পিথাগোরাসের সূত্র তো এগুলো সম্ভবত তোমাদের কোন ক্লাসে পড়ে আসছো?
পিথাগোরাসের কিছু সূত্র আছে না বীজগণিতে, না বীজগণিতে সম্ভবত আছে। তো এই বিষয়গুলা কি ওরা মূলত আবিষ্কার করছিল, বা ওরা হচ্ছে অবদান রেখেছে, ঠিক আছে। দেখা যায় হয়তো কোনোটা ডিরেক্টলি তারা আবিষ্কারক না, কিন্তু অবদান রেখেছে, বুঝতে পারছো। তারপর হচ্ছে আরেকজন আছে কি, হিপোক্রেটিস। হিপোক্রেটিস, এটা নামটা কি, হ্যাঁ হিপোক্রেটিস নামে একজন, হিপোক্রেটিস, হিপোক্রেসি একটা কথা আছে, বাট এটা এই হিপোক্রেস না আর কি, হিপোক্রেটিস মূলত আর কি। উনি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখেছে, বুঝতে পারছো। তারপর হচ্ছে খেলাধুলাটাও তারা ওই যে অলিম্পিকে তারা কি করছিল, গ্রিসেই সূচনা হয়েছিল অলিম্পিক। এখন অনেক অলিম্পিক হয়, বুঝতে পারছো, বিভিন্ন ধরনের অলিম্পিক হয়। আগে হচ্ছে খেলাধুলা অলিম্পিক হইতো, এখন কিন্তু অনেক ধরনের কি নলেজ অলিম্পিক হয়, লাইক হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড, তারপরে হচ্ছে তোমার ফিজিক্স অলিম্পিয়াড, অনেক কিছু অলিম্পিয়াড হয় আর কি। বা মানে এই যে নলেজটাকে গেম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বাট ওই সময় হচ্ছে খেলাধুলা টাইপের যে অলিম্পিক গুলা, ওগুলাতেও কি তারা আবিষ্কার করছিলেন। এবং এখনো দেখো তোমার গ্রীসে, তারপরে হচ্ছে ইতালিতে অনেক ধরনের অলিম্পিকের আয়োজন হয়ে থাকে আর কি। তো তার মানে হচ্ছে আমরা যদি গ্রিকদেরকে নিয়ে স্টাডি করি, তাহলে দেখি গ্রিকরা হচ্ছে ইতিহাসে অনেক বেশি অবদান রেখেছে, হ্যাঁ। টাইরান্ট মানে কি, টাইরান্ট, টাইরান্ট মানে কি, তাবাসসুমের প্রশ্ন এটা। গ্রিস ডিসকভারি করছে টাইরান্ট, তুমি একটু বাংলায় লিখে তো টাইরান্টটা একটু, তারপরে দেখি তো। আচ্ছা, তারপরে হচ্ছে ওকে, ওকে, হ্যাঁ তোমরাও বর্তমানে পড়ছো, বাট এটা বোধহয় আরো সিক্স সেভেনে না, এইটে সম্ভবত আছে আর কি, বা তোমাদের নাইন টেন থাকতে পারে আর কি। আর আমি যেটা বুঝাইতে চাইছি যে এখন তোমরা যেটা পড়ো সেটা কত, এই গ্রিসরা মূলত ওই জায়গাতে কন্ট্রিবিউট করে গেছে আর কি, এটা বুঝাইতে চাইছি, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম যে সভ্যতায় গ্রিসদের বা গ্রিক সভ্যতার অবদান অনেক বেশি, ঠিক আছে। তারপরে যদি আমরা আসি, তারপরে সভ্যতা যদি আমরা যাই, গ্রিক ইউরোপীয় সভ্যতাদের মধ্যে আরেকটি সভ্যতা আছে, সেটা হচ্ছে রোমান সভ্যতা, হ্যাঁ। রোমান সভ্যতা হচ্ছে বর্তমান যে ইতালি আর কি, ইতালিকে রোম, না ইতালি না, পারস্য, হ্যাঁ এটাই তো রোমান সভ্যতা। রোম বা পারস্য অথবা ইতালি সম্ভবত, এই সম্ভব, হ্যাঁ ইতালি আছে দেখো, ইতালির কথা বলা আছে, আমি দেখি নাই যে অবস্থান কোথায়। রোম সভ্যতার বা রোমান সভ্যতা, রোমান সভ্যতার এই অবস্থান হচ্ছে ইতালির টাইবার নদীর তীরে, বুঝতে পারছো। রোম নগর কেন্দ্রিক, ওই সময় একটা রোম নগর কেন্দ্রিক হয়েছিল। গ্রীসও নগর কেন্দ্রিক শাসন ব্যবস্থা আমরা দেখছিলাম, এখানেও কি রোমানদের মধ্যে নগর কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল, ঠিক আছে। সময়কাল ছিল খ্রিস্টপূর্ব কত, 753 থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত আর কি। অর্থাৎ আমরা যদি দেখি যে রোমান যে সভ্যতা, সেই সভ্যতাটা হচ্ছে তোমার 476, আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম কিন্তু 570 খ্রিস্টাব্দে, তাই না। তো এবং আমরা যদি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইতিহাস অনেক জায়গাতে পড়ি, ওখানে হচ্ছে রোমান সভ্যতার টুকটাক কিছু ইতিহাস কিন্তু পাওয়া যায়, বুঝতে পারছো। এবং ওই যে ওখানে হচ্ছে ওই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে আহ চিঠিও পাঠিয়েছিলেন একজন রোমানের বা পারস্য নেতার কাছে, এই ধরনের ইতিহাসটা কিন্তু আছে। তার মানে হচ্ছে 476 খ্রিস্টাব্দ হইলেও প্রায় কাছাকাছি ছিল আর কি, এই যে ইসলামিক সভ্যতা অথবা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় থেকে যে সভ্যতাটা গড়ে উঠছিল, এটাও প্রায় কাছাকাছি 100 বছর ব্যবধান বলা চলে আর কি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তাদের প্রায় সময়কাল ছিল কত বছর, ওইদিকে 400, ওইদিকে প্রায় হচ্ছে 1000 বছর কার সময়কাল ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, শাসন ব্যবস্থা যদি তুমি দেখো, ওখানে রাজতন্ত্র ছিল, তারপরে প্রজাতন্ত্রতে কনভার্ট হয়েছে, তারপরে সাম্রাজ্যটাও ছিল আর কি, হ্যাঁ। রাজতন্ত্র যারা ছিল, তারপরে প্রজাতন্ত্র এবং সাম্রাজ্যবাদ হচ্ছে আশপাশের জায়গাগুলো দখল করে ফেলা, এই টাইপের আর কি। তারপরে হচ্ছে তাদের আরেকটা ব্যাপার ছিল অক্টাভিয়াস সিজার, অগাস্টাস সিজার প্রথম সম্রাট ছিল আর কি। আমরা যদি অক্টাভিয়াস সিজার বা অগাস্টাস সিজার বা প্রথম সম্রাট ছিল, যদি আমরা রোমান সভ্যতা থেকে দেখি আর কি, ঠিক আছে। তাহলে রোমান সভ্যতার প্রথম সম্রাট হচ্ছে অগাস্টাস, অগাস্টাস সিজার অথবা অক্টাভিয়াস সিজার আর কি, এই নামে তার দুটি নাম আছে এখানে। আচ্ছা, রোমানরা হচ্ছে স্থাপত্য শিল্পে তারা খুব বেশি অবদান রাখছে। আমরা গ্রিকরা দেখছিলাম তোমার হচ্ছে দর্শন, তারপরে হচ্ছে পলিটিক্স, তারপরে হচ্ছে সায়েন্স, তারপরে হচ্ছে আহ এই বিষয়গুলোতে তারা হচ্ছে অবদান রাখছিল। আর রোমানরা হচ্ছে স্থাপত্য শিল্পে কি করছে অবদানটা, প্রকৌশল শিল্পে তারা অবদান রাখছে। কি করছে, বিশাল কলোসিয়াম ও প্যান্থিয়ন নির্মাণ তারা করছিল।
রাস্তাঘাট, সেতু, জল নিষ্কাশন ব্যবস্থার উন্নত প্রকৌশল তারা করছিল। তারপরে রোমানদের কিছু সাহিত্য বিজ্ঞান অবদান আছে, তাদের কবি আছে হুরাস, তারপরে ভার্জিল, ওভিড নামে কবিরা আছে। ইতিহাসবিদদের মধ্যে লিভি আছে, টেটিটাস নামে আরেকজন ইতিহাসবিদ তাদের আছে। চিকিৎসা ক্ষেত্রে গ্যালন নামে একজন আছে। এই আর কি, আরো অনেকেই আছে, বাট এরা হচ্ছে তাদের মধ্যে কি বিখ্যাত আর কি। কবিও এর বাইরে অনেক আছে, ইতিহাসবিদ দ্বারা এর বাইরে অনেক আছে, চিকিৎসক মধ্যেও এর বাইরে অনেক আছে, কিন্তু এরা হচ্ছে কি বিখ্যাত আর কি এই থেকে। আরেকটা হচ্ছে আইনের ক্ষেত্রে হচ্ছে রোমানদের অনেক বড় কিছু অবদান আছে। সেখানে হচ্ছে 12 ট্যাবলস আইন প্রণয়ন করছিল তারা খ্রিস্টপূর্ব কত 450 অব্দে আর কি। তারপর হচ্ছে আধুনিক নাগরিক আইনের ভিত্তি হিসেবে বিবেচিত এই যে 12 ট্যাবলস, এই আইন যেটা, এটা হচ্ছে কি এখন যে আধুনিক নাগরিকতার যে বিভিন্ন অধিকার আছে, ঠিক আছে, এটার ভিত্তি মূলত এই রোমানদের আইনটাই আর কি, বুঝতে পারছো? আচ্ছা, ইনবক্সে হচ্ছে টাই টাইরানট বইয়ের 21 পেজে টাইরানট। ওকে, টাইরানটটা যদি আমরা একটু দেখি, ওর মেহজাবিনের প্রশ্ন, কার তাবাসসুমের প্রশ্নটা, টাইরানট, তাহলে আমি একটু কনফার্ম হয়ে তোমাদেরকে জানাই। ওখানে হচ্ছে ওই সভ্যতাগুলো স্পেসিফিক হচ্ছে। আচ্ছা, সাউন্ড কম, এখন কি শোনা যায়? মেহজাম একটু জানাও তো এখন শোনা যায় কিনা। আচ্ছা, এখানে ওই যে টাইরানিস বলো বা এরকম আরো স্পেসিফিক অনেক কিছুই আছে আর কি, বা অনেকগুলো শব্দ আছে, এটা হচ্ছে ওই সভ্যতার সাথে রিলেটেড তো, যার কারণে হচ্ছে আমরা হচ্ছে এগুলোর সাথে ইউজ টু না তো, বা এগুলার হচ্ছে আমরা শাব্দিক অর্থ জানলেও পাবো না, অনেক সময় এগুলার নাম টাম ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, টাইরানিসটা হলো হচ্ছে তোমার টাইরান শব্দের অর্থ হলো একজন স্বৈরাচারী শাসক বা একনায়ক শাসক আর কি, বুঝতে পারছো? আচ্ছা, গ্রিক শব্দ টাইরানাস থেকে এটা এসেছে। আচ্ছা, টাইরানস মানে হচ্ছে স্বৈরাচারী শাসক, যাকে আমরা বলে থাকি আর কি, বুঝতে পারছো? সেটা হচ্ছে আর কি টাইরানস, এবং এটা টাইরানস হচ্ছে গ্রিক শব্দ। আমাদের স্বৈরাচারী শাসককে তাদের ভাষায় গ্রিক শব্দে এটা টাইরানস বলা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা এখন আমাকে জানাও তো মেজাবিন, তুমি শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো? বলছিলে সাউন্ড কম, এখন একটু জানাও সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তাবাসসুম, তোমার উত্তর পাইছো। টাইরানোস মানে হচ্ছে, বা টাইরানট, যেটা টাইরানস থেকে টাইরানটটা আসছে, সেটা হচ্ছে কি তোমার স্বৈরাচারী শাসক যারা ছিল আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যাব, আমরা হচ্ছে ইউরোপ ভিত্তিক যে দুইটি সভ্যতার কথা আমরা বলছিলাম, সেই দুইটি সভ্যতা আমরা পড়ে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে আমেরিকা ভিত্তিক কিছু সভ্যতা ছিল, ছোট ছোট কিছু সভ্যতা, ওগুলা খুবই কম বলা চলে আর কি, বা এদের আসলে খুব বেশি স্পেসিফিক তেমন কিছু পাওয়া যায় না। হ্যাঁ, আমেরিকান সভ্যতা, বা এখন আমেরিকান তো এখনো বলা চলে আর কি, এখনো সভ্যতার শিকড়ে আমেরিকায় আছে আর কি। মোটামুটি অনেকেই বলে থাকেন, ইতিহাসবিদরা বলো অথবা হচ্ছে বিভিন্ন বিশ্লেষক যারা আছে, তারা মোটামুটি সবাই বলে থাকেন যে আমেরিকানটা মূলত হচ্ছে চুরি করা সভ্যতা আর কি। পৃথিবীতে যে বড় বড় সভ্যতাগুলো ছিল, তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে গ্রিক বলো, রোমান বলো, তারপরে হচ্ছে ইসলামিক সভ্যতার কথাটাও আছে। এই সবগুলা সভ্যতার যে ভালো ভালো দিকগুলা, ওগুলো হচ্ছে ওরা চুরি করে নিয়ে যায় হচ্ছে বর্তমান সভ্যতারা দাঁড়াইছে এরকম আর কি। হ্যাঁ, তো তাদের মধ্যে আমেরিকানদের মধ্যে ছোট ছোট কিছু সভ্যতার কথা ইতিহাসে পাওয়া যায়। তার মধ্যে দেখো, আমরা যদি প্রথমটা দেখি, সেটা হচ্ছে মায়া সভ্যতা। মায়া সভ্যতা অবস্থান যে মধ্য আমেরিকান, বর্তমানে হচ্ছে মেক্সিকো এবং গুয়েতেমালা, এই অংশটাতে হচ্ছে এই মায়া সভ্যতাটা গড়ে উঠছিল। এটার সময়কাল হয়েছে খ্রিস্টপূর্ব 5000 অব্দে আর কি, বিকাশ শুরু করছিল আর কি, বুঝতে পারছো? তারপরে হচ্ছে এই যে কৃষি নির্ভর সমাজ, তাদের বৈশিষ্ট্য যদি দেখো, ভুট্টা ছিল তাদের প্রধান ফসল, ঠিক আছে? তারপরে লিখন পদ্ধতি, উন্নত ক্যালেন্ডার উদ্ভাবন, জ্যোতির্বিদ্যা, গণনা পারদর্শী, পিরামিড আকৃতির মন্দির ও প্রাসাদ নির্মাণ, ঠিক আছে? তাদেরও ছোটখাটো কিছু অবদান আছে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে মায়া সভ্যতা। এখানে গুরুত্বপূর্ণ যেটা, যে মায়া সভ্যতা মধ্য আমেরিকায় বর্তমান মেক্সিকো, এটাই মনে রাখো আর কি। হ্যাঁ, আর তাদের সাথে আরেকটা স্পেসিফিক বিষয় যদি তোমরা আরো ফাইন্ড আউট করো, সেটা হচ্ছে ভুট্টা তারা আবিষ্কার মানে চাষ করতে বেশি আর কি, ঠিক আছে? ভুট্টা। তারপরে আরেকটা সভ্যতা আছে আমেরিকানদের, সেটা ইনকা সভ্যতা। ওটাও ছিল মধ্য আমেরিকায়, আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকায়, ঠিক আছে? অন্দেজ পর্বতমালা ও পেরু অঞ্চল নামে এই জায়গাটাতে তাদেরটা আছে। এটা ছিল চতুর্দশ শতকে বিকাশ করে, অর্থাৎ খ্রিস্টের অনেক পরে আর কি, চতুর্দশ শতকে বিকাশ করেছিল। এটা হচ্ছে পাহাড়ি এলাকার টেরেস পদ্ধতির কৃষি ছিল। তাদের একটা কৃষি পদ্ধতি, ওটাকে টেরেস বলতো আর কি। তারপরে কুস্কু ছিল রাজধানী, ঠিক আছে? ইনকা সভ্যতার রাজধানী ছিল কি কুস্কু। তারপরে সূর্যদেব, ইন
মূর্তি এর পূজা তারা প্রচলিত ছিল, রাস্তাঘাট সেতু স্থাপত্যে অসাধারণ দক্ষতা ছিল আবার তারা, ঠিক আছে। এইগুলো হচ্ছে ছোটখাটো বিষয়, বেশি না। এজটেক সভ্যতাটা হচ্ছে বর্তমান মেক্সিকোর উপত্যকা অঞ্চলে। তাহলে আমরা মেক্সিকোর কথা যদি দেখি, তাহলে মেক্সিকোকে কেন্দ্র করে দুইটা সভ্যতা হয়েছিল। আমরা এই যে প্রথমটা দেখছিলাম মায়া সভ্যতা, এটাও কিন্তু কি বর্তমান মেক্সিকোতে আছে। আবার হচ্ছে এজটেক যে সভ্যতা, এটাও কি মেক্সিকোর উপত্যকা অঞ্চলে বা একটা পাশে গড়ে উঠছিল আর কি, ঠিক আছে। এটা সময়কাল ছিল ত্রয়োদশ ত্রয়োদশ থেকে বিকাশ করছে। ত্রয়োদশ মানে কি? ত্রয়োদশ মানে হচ্ছে তোমার হচ্ছে 1200 সালের পরে আর কি, বুঝতে পারছো? 1200 সালের পরে, মানে এটার সময় খুব বেশি হয় না আর কি। কিন্তু আমরা যদি হচ্ছে এটা দেখি, মায়া সভ্যতা দেখি, এটা অনেক আগে ছিল, বুঝতে পারছো? অর্থাৎ খ্রিস্টপূর্ব 50-1500 বছরের দিকে ছিল আর কি। আর তারও হচ্ছে আরো কত, আরো প্রায় 2500-এর মতো সময় আর কি, 2500 থেকে 2700-2800 বছর পরে হচ্ছে কি এই এজটেক সভ্যতা সেম জায়গাতে মেক্সিকোতে, আবার মেক্সিকোতে কি গড়ে উঠেছিল, ঠিক আছে। তারাও কৃষি নির্ভর, এই যে ভুট্টাও ছিল এদেরও। তারপরে যুদ্ধ বীর সংস্কৃতি ও মানব বলির প্রথা ছিল ওখানে। মানব বলি তো বুঝো, মানুষকে হচ্ছে মেরে ফেলা বা কেটে ফেলা, এই টাইপের এটা কি ছিল আর কি। তারপরে ছিল তেতুনোচটিটলার ছিল রাজধানী আর কি, এটা রাজধানী ছিল। তারপরে পিরামিড আকৃতির মন্দির, অর্থাৎ আমরা যদি দেখি মায়া সভ্যতার কিছু বিষয় এই জায়গাতে আছে আর কি, ঠিক আছে। তো আমেরিকান সভ্যতা যেটা আছে ইতিহাসে, এটার আসলে খুব অন্যগুলোর তুলনায় আমরা খুব বেশি অবদান দেখি নাই আর কি। যার কারণেই বলা হয় যে বর্তমান যে আমেরিকান পৃথিবীর বর্তমান সভ্যতার শিখরে আছে, তারা হচ্ছে কি তাদের নিজস্ব খুব একটা অবদান নাই। অন্যান্য জায়গা থেকে তারা ধার করে নিয়ে আসছে, সেগুলা নিয়েই হচ্ছে কি। যেমন ধরো তুমি যদি হচ্ছে মধ্যপ্রাচ্য অথবা মধ্যযুগের ইতিহাসগুলো যদি আলোচনা করো, কিংবা এখানকার প্রাচীনকালে যে সভ্যতাগুলো আছে, এরা অনেকে হচ্ছে গণিত অবদান রাখছে, কেউ হচ্ছে সায়েন্স অবদান রাখছে, কেউ হচ্ছে তোমার হচ্ছে আরো কিছু বিষয় আছে। কিন্তু এই যে তোমার আমেরিকানরা, ওরা হচ্ছে এই ধরনের জ্ঞানের ক্ষেত্রে খুব বেশি অবদান রাখে নাই। তারপর তারা যেটা করছে, তারা হচ্ছে কি পৃথিবীকে তারা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিয়েছিল আর কি। যার কারণে উদারতান্ত্রিক হয়েছিল তারা, পুরো পৃথিবী থেকে তাদের এখানে মানুষকে আহ্বান করছে, যার কারণে হচ্ছে তারা কি এত সভ্যতার শিখরে চলে গেছে আর কি। এবং ইতিহাসবিদদের হচ্ছে মানে প্রেডিকশন হচ্ছে আর কি, যে আমেরিকান সভ্যতা আরো হয়তো খুব বেশি দিন টিকবে না। অলরেডি আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি আমেরিকান সভ্যতাকে কেন্দ্র করে আর কি। যেমন ধরো ট্রাম্প এসে হচ্ছে অনেক উল্টাপাল্টা করতেছে। তাদের যে হচ্ছে তারা যে এত পুরা পৃথিবীকে অ্যাডাপ্ট করার জন্য তাদের যে বিভিন্ন হচ্ছে সাংবিধানিক নীতিমালা গুলা ছিল, সেগুলা ট্রাম্প এসে চেঞ্জ করে ফেলতেছে। তারপরে তাদের সবচেয়ে বড় যে ব্যবস্থাটা সেটা হচ্ছে শিক্ষাকে তারা একদম উন্মুক্ত রাখছিল। তোমরা নিশ্চয়ই জানো যে ট্রাম্প এইবার ক্ষমতায় এসে কি করছে, তোমার হচ্ছে এই যে হার্ভার্ড ইউনিভার্সিটি অনেকগুলা রুলস জারি করছে। তারপরে হচ্ছে আন্তর্জাতিক স্টুডেন্ট যারা আছে তাদের উপর অনেকগুলা রুলস জারি করছে। এই ধরনের অনেক কিছুর কারণে কি এই যে আমেরিকা যে সভ্যতা যেটা বর্তমান যেটা আছে, এটা ধীরে ধীরে ডাউন হওয়ার অনেকগুলা সিম্বলিক আইকন পাওয়া যাচ্ছে আর সিম্বলিক অনেক রুলস পাওয়া যাইতেছে আর কি, হ্যাঁ। তাহলে আমরা যদি সামারি করি এই অধ্যায়টার, সেখানে হচ্ছে যে প্রাচীন যতগুলো সভ্যতা আছে, সবচেয়ে কৃষি ভিত্তিক এই টাইপের ব্যাপারগুলোর মধ্যে হচ্ছে নদী ভিত্তিক সভ্যতাগুলোর অবদানটা অনেক বেশি। কিন্তু জ্ঞান, চিকিৎসা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে চিকিৎসা বলো, তারপরে রাজনীতি বলো, এই বিষয়গুলোতে গ্রিক সভ্যতার অনেক বেশি, ইউরোপীয় সভ্যতা গ্রিক এবং রোমানদের অনেক অবদানটা বেশি আর কি, হ্যাঁ। ওভারঅল মিলাইয়া যদি আমরা বলি যে আমরা মেসোপটেমিয়া থেকে শুরু করছিলাম যে ইতিহাস প্রাচীন সভ্যতাগুলাকে নিয়ে আলোচনা করা। ওখানে আমরা দেখছিলাম প্রথমে মানুষ হচ্ছে কিসে বসবাস করত, মানুষ হচ্ছে বনে জঙ্গলে বসবাস করত, মানুষ হচ্ছে কিছুই জানতো না, লতা পাতা খেয়ে বসবাস করতো, ঠিক আছে। ওখান থেকে ধীরে ধীরে হচ্ছে তারা কি করলো, কৃষি কাজের ব্যাপারটা জানলো। তারা হচ্ছে আরো পরবর্তীতে আগুন ইউজ করা জানলো, ঠিক আছে। পাথর থেকে আগুন তারা আবিষ্কার করা শুরু করলো। শুধু মেসোপটেমিয়া, ওভারঅল সভ্যতাটাকে যদি আমরা বলি আর কি, যে আজকে যে এই যে আমরা ডিজিটালাইজেশনে, আমি ঢাকার একটা অফিসে বসে, তোমরা গ্রামে গঞ্জে থেকে আমার সাথে ক্লাস করছো, রেসপন্স করছো, এই যে সভ্যতার একটা বিশাল আবর্তন হয়েছে, এটা কিন্তু একটা ধারাবাহিকতা আছে, বুঝতে পারছো? এই জন্য আমি শুরুতে তোমাদেরকে বলছিলাম যে যাদের হচ্ছে এই অধ্যায়টা নাই, তারাও এটা পড়ো। কারণ এজ এ হিউম্যান বিং হিসাবে যে ওয়ার্ল্ড সিভিলাইজেশন যেটা,
বা বিশ্ব সভ্যতা সম্পর্কে আমাদের ধারণাটা হচ্ছে স্ট্রং হলে দেখা যাবে হচ্ছে আমাদের অনেক কিছু, আমাদের চিন্তা ভাবনা অনেক কিছু পরিবর্তন হবে আর কি। এবং হচ্ছে তোমার আগ্রহ অনেক বাড়বে, বুঝতে পারছো? যে পৃথিবীর মানুষ, যেমন আমরা যদি এখন একটু 2 ঘন্টা একটু এক্সট্রা পড়াশোনা করতে যাই, তাহলে দেখা যায় আমাদের আসলে পড়তে ইচ্ছে করে না। অথচ দেখা যায় যে এই যে আগের যে মানুষগুলো আছে তারা হচ্ছে এত স্ট্রং ছিল। অনেকে হচ্ছে, যেমন তোমরা যদি হচ্ছে ওই যে পিরামিড যারা আবিষ্কার করছে, হ্যাঁ, পিরামিড যারা করছে ওরা দেখা যায় তো বিশাল বড় বড় পাথর, এই পাথরগুলা মানুষ তারা একা একা নিজেরা হচ্ছে কোনো ধরনের কি ছাড়া তারা বহন করে আসছে। তারপরে হচ্ছে তারা অনেক পরিশ্রমী ছিল, তারা অনেক কিছু সাহসী ছিল। এবং হচ্ছে তোমরা যদি হচ্ছে বর্তমান যে পিরামিড এখন যেটা আছে ওখানে গেলে হচ্ছে এত অবাক লাগে যে এই যে বিশাল বিশাল পিরামিড গুলা তৈরি হয়েছে, যে তাহলে ওই সময়কার হচ্ছে টেকনোলজি কত অ্যাডভান্স ছিল। আমাদের এখন যে আধুনিক টেকনোলজি ওটা দিয়েও দেখা যায় এগুলোকে কি করা, জাস্টিফাই করা যায় না। তার মানে হচ্ছে পৃথিবীতে জ্ঞানের সঞ্চার সব সময় ছিল, কিন্তু সেটাকে আমরা হয়তো ওইভাবে খুঁজে পাই না, বা খুঁজে পাইলেও আমরা ওগুলোকে অ্যাডাপ্ট করতে পারি না আর কি। এজন্য হচ্ছে তুমি যত বেশি সিভিলাইজেশন নিয়ে অথবা সভ্যতা নিয়ে হচ্ছে পড়াশোনা করবা, তত কিন্তু তোমার হচ্ছে কি আইডিয়া গুলা ক্লিয়ার হবে, তোমার চিন্তা ভাবনা অনেক কি হবে। ওকে তাবাসসুম, চিন্তা ভাবনা বলো কিংবা হচ্ছে তোমাদের হচ্ছে যে আমাদের ধরো এখন তুমি যেই জায়গাতে থাকো না কেন, হ্যাঁ, রিসেন্টলি গতকালকে থেকে তোমরা দেখবা যে শিশু নোবেল পুরস্কার অনেক ছেলে মেয়েরা পাইছে, আমি দেখছি। ওই যে প্রত্যন্ত গ্রাম থেকে ছেলে মেয়েরা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে রিকগনিশন পাচ্ছে, অনেক পুরস্কার পাচ্ছে আর কি, বুঝতে পারছো? তো এই যে আমরা এই সভ্যতা গুলো নিয়ে যখন স্টাডি করব তখন হচ্ছে কি আমাদের চিন্তা ভাবনাটা অনেক ব্রড হয়ে যাবে, আমাদের স্বপ্নগুলো হচ্ছে অনেক ব্রড হয়ে যাবে, আমার জানার আগ্রহ অনেক বেড়ে যাবে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমি আজকে তোমাদের হচ্ছে এই অধ্যায়টা কভার করার ট্রাই করলাম এখান থেকে, হ্যাঁ। আহ আর আসলে মায়া সভ্যতাটা কি, ও আরেকটা রয়ে গেছে মনে হয় না, মায়া সভ্যতাটা মনে হয় রয়ে গেছে, তাহলে আমি আরেকটু স্ক্রিনটা শেয়ার দেই। ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের বেসিক স্টাডি বলা চলে, বা এগুলা হচ্ছে আমাদের যে হিউম্যান বিং হিসেবে এগুলা আমাদের অতীব জরুরি বলা চলে আর কি, জানা, হ্যাঁ। এজটেক সভ্যতার পরে হচ্ছে, না এটা তো পড়লামই আমরা, মায়া এতটা পড়ছি না সবকিছু, তাহলে আমরা সবগুলাই তাহলে আমরা কাভার করেছি, ঠিক আছে। এখন আমি হচ্ছে তোমাদের থেকে একটু পরে প্রশ্ন নিব, কিছু প্রশ্ন নিব আর কি, হ্যাঁ, কিছু প্রশ্ন নিব তোমাদের থেকে। তোমাদেরকে হচ্ছে আমি যে একটা একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আগে হোমওয়ার্ক দেওয়ার পরে আমি হচ্ছে এই যে লেকচার শিট তোমাদের জন্য যেটা তৈরি করছি ওটা শেয়ার দিব, ঠিক আছে? হোমওয়ার্কটা আমি একটু আগে দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে এই যে 9টি সভ্যতা আছে, ঠিক আছে, এই সভ্যতা গুলাকে তোমরা একটা নোট করো। আমি যে প্রথম পেজে যেইভাবে দেখাইলাম না, ওখানে তো বেসিক কিছু ইনফরমেশন দেওয়াই আছে। তোমাদের প্রত্যেকের মতো করে একটা সভ্যতা একটা নোট তোমরা তৈরি করবা আর কি, নোটটা ওটা তৈরি করে যে প্রত্যেকটা সভ্যতাকে আহ এক্সামে কি আসে, এটা ওরকম আসবে না, সবগুলো একসাথে আসবে না, কিন্তু হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক একটা সভ্যতা নিয়ে প্রশ্ন আসতেই পারে। লাইক হচ্ছে বলা হইতে পারে যে হচ্ছে চৈনিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে, এরকম প্রশ্ন আসতেই পারে, বুঝতে পারছো? এরকম আসতে পারে, কিন্তু সবগুলো একসাথে আসবে না। কিন্তু আমি তোমাকে এটা এই জন্য বলছি যে তোমরা হচ্ছে এটাকে পুরো সভ্যতাগুলো অ্যাটলিস্ট একটা ওভারভিউ রাখবা তোমাদের মতো করে আর কি। প্রত্যেকটা সভ্যতা যে সময়কাল আছে সেই সময়কাল যদি তুমি, আমি যদি একটা স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদেরকে একটু দেখায় রাখি আর কি আরেকবার, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য হয়তো সুবিধা হবে। যে প্রত্যেকটি সভ্যতাকে যদি তুমি একটা ওভারভিউ দিয়ে রাখো তাহলে তোমার যেটা হবে যে এটা নিয়ে তোমার একটা কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, আজ নয় কাল এটা তোমার অবশ্যই কাজে লাগবে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও কিংবা এমনিও তোমার এটা কাজে লাগবে, ঠিক আছে? এই যে এখানে যেইভাবে নোটটা দেওয়া আছে তোমরা এটাকে একটু তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। তোমরা চাইলে এই ক্যাটাগরিটা করে নিতে পারো অথবা না করলেও পারো, সবগুলা সভ্যতা তোমাদের মতো করে, অর্থাৎ এটা আমি একটা এক্সাম্পল দিলাম যে প্রত্যেকটা সভ্যতা, যতগুলো সভ্যতা আছে সবগুলো সভ্যতাকে তুমি কিভাবে মনে রাখতে পারো, এটার জন্য আমার মতো করে আমি একটা স্যাম্পল তোমাদেরকে দেখাইলাম, যে এইটা পুরো সভ্যতার একটা এক পেজ আমরা নিয়ে আসে, যে এটা হচ্ছে এই সভ্যতা, বিশ্ব সভ্যতার ইতিহাস। এটাকে তুমি চাইলে হুবহু এটা বা তোমার মতো করে কাস্টমাইজ করে তুমি যেইভাবে এটাকে মনে রাখতে পারবা মনে করো। এবং তোমাকে যদি বেসিক প্রশ্ন করা হয় যে সিন্ধু সভ্যতা কত সালে গড়ে উঠছিল বা সিন্ধু সভ্যতার সময়কাল কত, তুমি ঠাস করে বলে ফেলতে পারো। তোমাকে যদি বলা হয় যে হচ্ছে আহ হুয়াংহু নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠছিল, তুমি যেন হুট করে বলে ফেলতো চৈনিক সভ্যতা। এইরকম হচ্ছে
অর্থাৎ একটা শর্ট ওভারভিউ তুমি তোমার মস্তিষ্কে ডিজাইন করার জন্য হচ্ছে তোমরা একটা চার্ট তৈরি করে খাতার মধ্যে লিখে অথবা তোমাদের মতো করে লিখে হচ্ছে ওইটা হচ্ছে তোমরা কালকে জমা দেবা। তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা আর কি, ঠিক আছে? সবাই ক্লিয়ার হোমওয়ার্কটা সম্পর্কে? সবাই কি ক্লিয়ার হোমওয়ার্কটাকে আমি বুঝাইতে পারছি কিনা তোমাদেরকে? কোন কি হোমওয়ার্ক দিছি? অর্থনীতি ক্লাস, তাশরিফা, অর্থনীতি ক্লাস তো তুমি বোধহয় বলছিলে অর্থনৈতিক আসার কথা, হ্যাঁ। যেহেতু এখন রিপিটটা হবে, ওখানে অর্থনৈতিক ক্লাসগুলো হবে আর কি, হ্যাঁ। আমিও বলে রাখছি অলরেডি, আরেকবার বলবো, তুমিও পারলে একটু বলে রাখো আর কি, ঠিক আছে তাশরিফা? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট আমি দিলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, হোমওয়ার্ক যেটা দিলাম সেটা বুঝতে পারছো কিনা, যে যতগুলো সভ্যতা আছে সবগুলো সভ্যতা নিয়ে একটা চার্ট তৈরি করবা, বা সবগুলো সভ্যতাকে মনে রাখার জন্য তুমি হচ্ছে একটা সুন্দর করে একটা কি লিখবা, এক পেজের মধ্যে তোমার মতো একটা নোট লিখবা। সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, তোমাদের থাকলো সেটা দিবা। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? আমি কারো থেকেই রেসপন্স পাচ্ছি না, চ্যাট বক্সও পাচ্ছি না, এখানেও পাচ্ছি না। আহ বাংলা ক্লাস হচ্ছে আমি ওইভাবে নেই না মেজাবিন, মাঝে মধ্যে নেই। ওই যে ওই দিন হচ্ছে কোন ক্লাসে জানি নিলাম, ওই যে ক্লাস 7-এ একটা বাংলা ক্লাস নিলাম। একটা গদ্য ছিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প ছিল, ওইটার উপর একটা ক্লাস নিলাম। বাংলার জন্য হচ্ছে আমাদের স্পেসিফিক ম্যাম আছেন, মাঝে মধ্যে নিতে পারি আর কি, হ্যাঁ, ওইটা হচ্ছে প্রয়োজন হলে আর কি। ঠিক আছে। আচ্ছা, ওকে তাশরিফা বুঝতে পারছে। তোমাদের বাংলা, তোমাদের তো বাংলা নেন না ম্যাডামে? ওই যে আমাদের মনিরা ম্যাডাম তো সম্ভবত তোমাদের বাংলা ক্লাস নেন, তাই না? তো মনিরা ম্যাম হচ্ছে বাংলাতে এক্সপার্ট, উনি। আমি বাংলাতে অত বেশি এক্সপার্ট না আর কি, ঠিক আছে? তারপরেও মাঝে মধ্যে নিয়ে থাকি, ছোটখাটো সহজ বিষয় হইলে বা যদি মনে হয় যে পারবো তখন নিয়ে থাকি আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরেও যদি তোমাদের স্পেসিফিক কোনো সমস্যা থাকে বাংলা কেন্দ্রিক, তোমরা জানিয়ে রাখো, স্যার যদি ইনস্ট্যান্ট না পারে ম্যামের থেকে অথবা অন্যভাবে জেনে তোমাদেরকে আনসার দিব আর কি, সমস্যা নেই, হ্যাঁ। আহ সহপাঠ হয় না, আচ্ছা। সহপাঠ বা আনন্দ পাঠ এগুলা নিয়ে হচ্ছে অলরেডি হচ্ছে কাজ চলছে। সম্ভবত এগুলোর উপর হচ্ছে আমরা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিয়ে দিব আর কি, বুঝতে পারছো? এগুলাও হবে, সহপাঠ যারা আছে বা আনন্দ পাঠ যাদের আছে, এগুলা নিয়ে হচ্ছে তোমরা খুব এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে আর কি, হ্যাঁ। এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে, আমাদের হচ্ছে রেকর্ড গুলো চলছে। আজকালের মধ্যেই 2 দিন, আজকাল 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে হয়তো। তোমরা এই সপ্তাহের মধ্যেই সবগুলো আশা করি পেয়ে যাবা, ঠিক আছে? টেনশনের কিছু নাই আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হইলো, ওকে, আমি যেটা বলছিলাম তোমরা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যেটা দিছি তোমাদেরকে সেটা সবাই বুঝে পাইছো কিনা? তার সেবা জানাইছিল বুঝে পাইছে। তারপরে হচ্ছে ওকে, মেজাবেন বুঝে পাইছে, বাকিরা হচ্ছে বুঝে পাইছো কিনা? বাকিরা আর কারা কারা আছো? উম বাকিদের মধ্যে আছে কারা? আরবি লাইবা আছে, তুমি কি বুঝতে পারছো অ্যাসাইনমেন্টটা কি দিয়েছি? তারপরে হচ্ছে মুমতাহিন না মীরা, এই মীরা তুমি তো ক্লাসে জয়েন করো কিন্তু রেসপন্স করো না, কারণ কি তোমার বলো তো একটু? তুমি কি স্যারের কথাগুলা বোঝো বা ক্লাসগুলা কি বুঝতে পারো নাকি? মনে হয় যে স্যারে ভালো করে বুঝাইতে পারি না, তোমার কি মনে হয় বলো তো? অন্যভাবে বুঝাইলে ভালো হয় এরকম কিছু কিনা, নাকি তুমি ক্লাসে আবার আহ মাঝে মধ্যে হচ্ছে অন্যদিকে মনোযোগ দাও অথবা ফাঁকিবাজিও করো কিনা, হ্যাঁ? তোমার রেসপন্স একদমই পাই না বলা চলে। তাবাসসুমের রেসপন্স মাঝে মধ্যে পাই। তাহসিন মুর্শেদ, তোমাকে বোধহয় 2-3টা ক্লাসে মাত্র দেখলাম। আচ্ছা, মুর্শেদ কি আজকে ক্লাসটা বুঝতে পারছো কিনা এবং হচ্ছে হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা বুঝে পেয়েছো কিনা সেটাও একটু রেসপন্স করো। তারপরে হচ্ছে আচ্ছা, এমসিকিউ হচ্ছে কুইজ নিচ্ছি না, কিন্তু আমি তোমাদেরকে লেকচার শিটটা দেখাবো আর কি, আমি স্ক্রিন শেয়ারটা দেখাবো, যেখানে অনেকগুলো এমসিকিউ দিয়েছে পুরো অধ্যায় থেকে আর কি, এই জন্য একটু ওয়েট করো, ঠিক আছে? এমসিকিউ আমি পরীক্ষা নিব না, কিন্তু অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য রেডি করছি, ঠিক আছে? তাহসিন মুর্শেদ হচ্ছে অ্যাসাইনমেন্টটা বুঝছো? অ্যাসাইনমেন্টটা তো বলে দিলাম যে যতগুলো সভ্যতা আছে 9টা সভ্যতা নিয়ে আমরা আলোচনা করছি। সেই প্রত্যেকটা সভ্যতাকে তুমি একটা শর্ট নোট করবা, যে এই সভ্যতা এখানে গড়ে উঠছিল, এটা সময়কাল হচ্ছে এটা, এদের প্রধান আবিষ্কার বা প্রধান অবদান হচ্ছে এইগুলো। আমি তো একটা চার্টে দেখাইছিলাম, প্রথম যে চার্টটা আর কি, এটার কথা বলছে মোর্শেদ, ঠিক আছে? আর তুমি ক্লাসগুলো নিয়মিত করে মোর্শেদ, নিয়মিত ক্লাসে দেখলে ভালো লাগবে আর কি। আহ এখনই দিব মেহজাবিন, একটু ওয়েট করো বাবা, একটু ওয়েট করো, ওকে। ওকে, লাইবাও বুঝে পাইছে। তারপরে হচ্ছে তুফাইল। তুফাইল, তুমি ক্লাসে আগে খুব ভালো রেসপন্স করতা, ইদানিং তোমার রেসপন্স কমে গেছে।
প্লাস মাঝে মধ্যে বোধহয় তোমার অনুপস্থিতিও বেড়ে গেছে আর কি। এটা কারণ কি? প্রোফাইল। আচ্ছা, চলো তাহলে আমি হচ্ছে তোমাদেরকে এখন হচ্ছে আহ আচ্ছা, একটু ওয়াইট, আমি একটু ওপেন করে নিই তোমাদের জন্য। এটা তৈরি করছি লেকচার শিট, এবং অনেকগুলা এমসিকিউ আছে সেখানে। এটা একটু ওপেন করে নেই। ওকে। আচ্ছা, এটাও তোমরা দেখতে পারবা এখানে হচ্ছে। আচ্ছা, এখানে লেকচার শিটটা দেখতে পাচ্ছ কিনা একটু দেখো। ওকে মেজাবিন, লেটস গো। ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা তাহলে যদি হচ্ছে দেখি, এই যে এখানে একটা সারসংক্ষেপ দেওয়া আছে, ওই যে চার্ট যেটা দিছিলাম, নদীভিত্তিক সভ্যতা, ইউরোপীয় সভ্যতা, আমেরিকান সভ্যতা গুলা প্রথমেই আমি দিয়ে দিছি পুরো অধ্যায়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে আজকের যেগুলো আমি আলোচনা করলাম, এই যে এখানে চৈনিক সভ্যতা থেকে গ্রিক সভ্যতা, তারপরে হচ্ছে রোমান সভ্যতা, সবগুলা এখানে কি আমি মোটামুটি দিয়ে দিছি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দেখো যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি 100টা এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসছি এখানে, এবং প্রত্যেকটা সভ্যতা থেকে আলাদা আলাদা করে তৈরি করছি, ঠিক আছে। মেসোপটেমিয়া সভ্যতা থেকে হচ্ছে দেখো কয়টা প্রশ্ন দিয়েছি। দেখো এখানে প্রায় কয়টা, 10টা প্রশ্ন দিয়েছি মেসোপটেমিয়া সভ্যতা থেকে। সিন্ধু থেকে দিয়েছি দেখো কয়টা, 20টা। আরো 10টা দিয়েছি মিশরীয় সভ্যতা থেকে হচ্ছে, আরো 10টা দিয়েছি চৈনিক সভ্যতা থেকে হচ্ছে, আরো 10টা। তারপরে গ্রিক সভ্যতা থেকে দিয়েছি হচ্ছে তোমার কয়টা, একটু বেশি মনে হয় দিয়েছি, ওখানে দিয়েছি 15টা। কারণ আমরা দেখছিলাম যে গ্রিসের অবদান সবচেয়ে বেশি, তারা পলিটিক্সে অবদান রাখছে, তারা রাষ্ট্র ব্যবস্থায় অবদান রাখছে, তারা হচ্ছে ইতিহাসেও একটু টুকটাক আছে। পাশাপাশি হচ্ছে কি করছে, তারা হচ্ছে ধর্ষণে হচ্ছে দর্শন দর্শন এবং হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞান, এই জায়গাতে অবদান, অনেক বেশি অবদান আছে, ঠিক আছে। রোমান সভ্যতাতে আমরা হচ্ছে অনেকগুলা প্রশ্ন রাখছি, হচ্ছে কয়টা, প্রায় 13, হ্যাঁ 12টার মতো প্রশ্ন রাখছি, আর একটু বেশি, 14টা প্রশ্ন মনে হয় রাখছি, বা 13টা প্রশ্ন হবে। তারপরে মায়া সভ্যতা থেকেও প্রশ্ন আছে। সব মিলায়া হচ্ছে তোমাদের জন্য 100টা এমসিকিউ এই অধ্যায় থেকে কভার করেছে, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি, সেটা হচ্ছে এই যে প্রথম যে পেজটা, অর্থাৎ হচ্ছে তোমার যে এক পেজে যেখানে হচ্ছে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বুঝছো। এই যে এখানে সবগুলা সভ্যতাকে আমরা এক পেজে নিয়ে আসছি, একটা সুন্দর একটা নোট করছি। তোমাদের মতো করে এটাকে তোমাদের মতো করে ডিজাইন করে নিতে পারো। এটা যদি তুমি ভালো করে মনে রাখতে পারো, বাকি প্রশ্নগুলো তোমার মোটামুটি, এখানে যে বাকি 100টা প্রশ্ন আসে, ওখানে তুমি প্রায় 60-70% জাস্ট এইটার কারণেই পেরে যাবা। বাকিটুকু এখানে যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আমরা কভার করছি বা টপিকগুলো কভার করছি, আশা করি তোমরা এটা থেকে পেয়ে যাবা। তো এই লেকচার শিটটা হচ্ছে তোমাদের রেকর্ডের ক্লাসের সাথে ওয়েবসাইটেও চলে যাবে, প্লাস আমি হচ্ছে ক্লাস শেষ করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমার সাইড থেকে তোমাদের জন্য যা যা নিয়ে আসছিলাম সব দিলাম। এখন হচ্ছে স্যার এইটার লিঙ্কটা কি গ্রুপে পাবো? আচ্ছা মুর্শেদ, কোনটার লিঙ্ক, মানে যে লেকচার শিটটা দিলাম এটার লিঙ্ক? লেকচার শিটটার তোমার হচ্ছে লিংক লাগবে না, আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিব। তুমি কি এটাই জানতে চাইছিলে নাকি অন্য কিছু, আমাকে একটু জানাও, ঠিক আছে। তারপরে তার শিপা পেজ একটু, ওকে পেজ একটু বড় করতেছি। এখন তো দেখা যাওয়ার কথা, আমি বড় করছি, ঠিক আছে। লাগাই দাও একটু। উম, হ্যাঁ আজান হচ্ছে, আমি তাহলে একটু মিউট করি, আজানটা শেষ হোক, হ্যাঁ আর 2 মিনিট তোমরা একটু। ওকে, আজান শেষ হয়ে গেল। হ্যাঁ, লেকচার শিটটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা। প্লাস হচ্ছে তোমরা ওয়েবসাইট যেখানে আছে ওখানে তোমাদের যে ক্লাস যেটা আছে, ধরুন তোমাদের তো 9-এর বা 10-এ যারা আছো, তোমাদের ক্লাসের যে ব্যাচটা আছে ওখানে রেকর্ডের ক্লাসও কিন্তু আছে। ওই রেকর্ডের ক্লাসের সাথে এই লেকচার শিটটা ওখানেও তোমরা পেয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার শেষ আমার পক্ষ থেকে। এখন তোমাদের থেকে কোনো প্রশ্ন আছে কিনা, অথবা হচ্ছে আর কিছু বলার আছে কিনা, আমরা 2 মিনিট শুনবো, শুনে হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দিব আর কি আজকের জন্য, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি আজকে এখানেই। মেহজাবিন, কাল আমার ক্লাস হচ্ছে, আচ্ছা ক্লাস হচ্ছে, আচ্ছা আমি দেখি নাই, ক্লাস থাকতে পারে কালকে, ক্লাস অবশ্যই থাকবে, বাট তোমাদের ক্লাস আছে কিনা আমি একটু কনফার্ম হইতে হবে আর কি, ঠিক আছে।
আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম তাশরিফা, আল্লাহ হাফেজ, ঠিক আছে। ভালো থাকো সবাই। তাবাসসুম হচ্ছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি সবাইকে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে, কথা হবে। তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো সহযোগিতার জন্য যে কোনো সময় নক দিবা, ইনশাল্লাহ আমরা আছি।